কথাগুলো ভেবে সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল। টিনা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে, মায়রা আর ফারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মায়রা চোখ জোড়া ভেজা। ফারা আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারা বিস্ময় চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারা এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সামিয়া আত্মহত্যা করেছে। ওই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটি ছিল, ওর জন্যই তো ওই মেয়েটিকে বিয়ে ঠিক করেছিল না? এখন আত্মহত্যা করেছে হয়তো, আর নাম দিয়ে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারার পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারার মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকলো। তার কেমন রিয়েকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। মেয়েটির তার শুদ্ধর জন্য বিয়ে করতো না? শুদ্ধর জন্য কি কোনোভাবেই অবস্থা? ফারার কেন যেন কষ্ট হলো। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধ জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারার চোখ জোড়া ভিজল। মেয়েটি শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুধু তো তার স্বামী। ফারা মাইনাকে বলে তার খারাপ লাগছে, তাই বাড়ি যাচ্ছে। এইটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। কিছু দূর গিয়ে দেখলো শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারা রাতের অন্ধকারে কোনো দিক না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুধু দুবার কলিং বেল চেপেছে। তখনই পেছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারা দৌড়ে এসে শুদ্ধকে চাপড়ে ধরে। শুদ্ধ অবাক হয়, সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন? আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝলো ফারা ফুপিয়ে কাঁদছে, তখন ছেলেটা আর চিন্তিত হয়। দু হাতের মাঝে ফারার মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারা? কাঁদছো কেন? পিছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে, কি হয়েছে মায়েরা? মায়রা ঢোক গিল। ফারা শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুচকে বলে, তুই তুই কখন আসলি? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে। কিছুক্ষণ আগে। ফারা শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারহার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারহার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? ফায়রা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, সরি বার্ড ফ্লাওয়ার। আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব, বাট একটু থেমে মায়রার মুখ তার দু হাতের আঁচলায় নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। আই এম সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে, জানেন শেষওয়ালা? আসলে সামিয়া আপুর হায়াত এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনই ছিল। তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক। তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শেষওয়ালা। আপনি জানেন সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি, এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের থেকে শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাকে ভালোবেসে নিজে কত স্ট্রাগল করেছে তার ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে, নামাজের পর আপুকে কবর দেবে। আপনি জানাজায় যাবেন শিশুওয়ালা, প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে। যাবো বার্ড ফ্লাওয়ার। আর কাঁদবে না, ওকে? ফারা ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে।
কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল, বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাকে আগলে নিয়ে বলে, এই ফাড়া পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এজন্য কাঁদছো? ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফাড়া পাখিকে অনেক ভালোবাসি তো। এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারা নিজেকে সামলে আবারও বলে। তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না। শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো, এরপর মৃদু হেসে বলে, জানো ফাড়া, আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি। জানো ফাড়া, কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না, প্রতিটি মানুষের একটি লিমিটেশন। আমারও লিমিটেশন ছিল। আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টা ঘুমাইনি। প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম, পড়তাম। না পড়লে ফাড়া পাখিকে কিভাবে পেতাম বলো? ঘু- কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামলো। এরপর ফারাকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেওয়া তার শর্ত ছিল, আমি স্টাবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, ফাইজ ভাই হিসেবে ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনো নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফাড়া পাখি। তাই তোমাকে ভালোবাসার কোশ্চেনটা আর কখনো এভাবে করবে না। আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসলো। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন। ফারা কিছু বলল না, অবাক হয়ে শুধু শুদ্ধকে দেখলো। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আর ঘন্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশে এসেছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ায় আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেকদিন পর অন্তরার সেই আগের নম্বর খোলা পেয়ে কল করেছিল। টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়, টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়। অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ছেড়ে বলে, থাপ্পড়ের জন্য সরি বলবো না, ওটা তোর প্রাপ্য ছিল। কাজটা ঠিক করিসনি। ববিডল মারা যেতে পারতো, যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বাবিডলের কিছু হলে ইরফান সত্যি পাগল হয়ে রাস্তায় ঘুরতো। তুই বাবিডলের কথা না ভাবলে আমাদের ফ্রেন্ড ইরফানকে কথাই একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু স্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে, তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবেই থাকলাম। পেছনের কারণটা যখন ভালোবাসা, তখন এই খারাপ হওয়ার উপদেশটুকুই আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই কেন ওর কথা ভাবিস কেন? নাসিম হাসলো, প্যান্টের পকেটে হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটু চিনিস না? ইরফান বাবিডলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়ায়।
কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পেছন থেকে বলে। আরে এটা অন্তরা নাকি? কোনো গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে,